So আমরা আজকে স্টার্ট করব টোটাল রেভিনিউ and the price elasticity of demand. Elasticity and price elasticity more or less same, this though there has some differences. সেজন্য আমরা price elasticity of demand বলে থাকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রাইসের পরিবর্তনের সাথে সাথে একটা প্রোডাক্টের চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে আমরা যেভাবে উপস্থাপন করি সেটাই হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। স্যার এখানে কয়ভাবে উপস্থাপন করা যায়? একটা বইতে দেখছি শতকরা আকারে, একটা বইতে দেখছি স্যার রেশিও আকারে, অনুপাত আকারে। আপনি শতকরা আকারে যদি উপস্থাপন করেন দিস ইজ রাইট, আর যদি রেশিও আকারে উপস্থাপন করেন সেটাও রাইট। রেশিওকে যদি আপনি 100 দিয়ে গুণ করে দেন তাহলে শতকরা হয়ে যাবে, আর শতকরাকে 100 দিয়ে ভাগ করলে রেশিও হয়ে যাবে, আর কোনো ডিফারেন্স নেই। আর দুইটা মেথডের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা বেসিক্যালি এর পরের যে প্রসেসগুলো করব, টোটাল রেভিনিউ and elasticity of linear demand curve, এই সবগুলো বিষয় যেখানে যেখানে আমাদের দরকার হবে আমরা বেসিক্যালি কোনো কিছু বলা না থাকলে মিড পয়েন্ট মেথড ফলো করব, আর যদি বলা থাকে তাহলে সেই মেথড ফলো করব। এটা হচ্ছে সর্বজন স্বীকৃত মেথড। সো total revenue and the price elasticity of demand. এখন আমরা এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড টোটাল রেভিনিউটাকে। আপনাদের তো আমরা আগেই দেখিয়েছিলাম ডিমান্ড ইকুয়েশন কিরকম হয়, সেরকম আমরা দুইটা ইকুয়েশন নিই একই মার্কেট থেকে। ইকুয়েশন না নিয়ে অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আপনারা এই কাজটি করতে পারেন। সো ইট ডিপেন্ডস অন your assumption and question type. আপনাদের যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে না দেওয়া থাকলে সেটাও ডিফারেন্ট হবে। আমরা ইকুয়েশন দিয়ে করলে সেটা একটু লেন্দি প্রসেস হবে, আর বেসিক্যালি আমরা ইকুয়েশনটা এখানে অ্যাভয়েড করে যেতে পারি। আর পরীক্ষা আমি দিব না যেহেতু ইকুয়েশন, সেজন্য আমি এখানে লিখতেছি না ইকুয়েশন। আপনারা যদি চান তাহলে ইকুয়েশন দিয়ে করাবো, নইলে দরকার নেই। ফর এক্সাম্পল, আপনাদের কোনো ডেটা দেওয়া আছে, প্রোডাক্ট প্রাইস is increase from টাকা 4 to 5 টাকা 5 and demand of the product decrease from 100 unit to 90 unit in market A, and from 100 unit to 70 unit in market B. So find out your elasticity of demanded and revenue from the equation. So find out both market based on elasticity. আপনাদেরকে এরকম কিছু দেওয়া থাকতে পারে, এক্ষেত্রে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে আপনার ইলাস্টিসিটি মার্কেট
এর কন্ডিশন দেওয়া হয়েছে 100 থেকে 90 ইউনিটে ডিক্রিজ হয়েছে, মার্কেট বি তে 100 ইউনিট থেকে 70 ইউনিটে ডিক্রিজ হয়েছে। সো if we talk about our revenue position in case of market A, revenue decrease or increase, anything may happen. So initial price হলো টাকা 4 into initial demand was 100 unit. So our initial revenue was 4 টাকা 400 in market A, and after change in demand, change in price, revenue in initial price. So টাকা 5 into our changes in demand from 100 unit to 90 unit. So our revenue position goes to 450. So our increase or decrease in revenue will be there. Or increase in revenue and changes price টাকা 50. It is our market A position, but when it will happen in market B, তারপরে আমরা ইলাস্টিসিটি পজিটিভ না নেগেটিভ সেটা আমরা ইলাস্টিক আর ইনইলাস্টিক সেটাও দেখব, পজিটিভ নেগেটিভ বাদ দিয়ে। in market B revenue in initial price revenue same ছিল, so we just put everything 100 unit টাকা 400. Then after change in price টাকা 5 sorry এখানে হবে 70, so টাকা 350 is our revenue. So increase or decrease in revenue
So increase or decrease in revenue should be here. আমরা মাইনাসকে নর্মালি ব্র্যাকেট দিয়ে রাখি টাকা 50, so আমরা এখানে টেনে দিতে পারি our increase or decrease in revenue. So যখন আমাদের ইন মার্কেট এ তে রেভিনিউ আমাদের 50 টাকা বেশি হয় চেঞ্জ ইন প্রাইসে, and in case of market B our revenue decreases taka 50. So now we have to find out whether market A is inelastic or elastic and market B is elastic or inelastic. এখন আমাদের মার্কেট এ এবং বি এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা জেনেছিলাম সেটা হচ্ছে যখন অনেক থেকে বেশি হবে আমাদের রেশিও, দেন উই উইল টক অ্যাবাউট ইট ইজ ইলাস্টিক। যখন আমাদের অন থেকে কম হবে ইট ইজ inelastic. So we can go for calculation here. We should look for midpoint method. মার্কেট, যেহেতু আমাদের কোনো মেথডের কথা বলা নেই, আমরা আগেই বলেছিলাম যখন মেথড বলা থাকবে না আমরা নর্মালি মিডপয়েন্ট মেথড ফলো করব, বলা থাকলে সেটাকে স্পেসিফিক করব। মার্কেট এ according to midpoint method price changes, we only find out changes in prices and changes in quantity. Change in একবারে বের করলেই হয় elasticity Q1 minus Q2 Q1 plus Q2. E2 minus E1 E2 plus E1. So এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই then we will find out our elasticity. Q1 was initial Q1 was 100 minus 19 by 100 plus 90 by 2 divided by initial price, and second অনে আমরা যেটা দেখতেছি প্রাইস ইনক্রিজেস, সো আমাদের হায়ার অ্যামাউন্টটাকে লোয়ার অ্যামাউন্ট দিয়ে সবসময় মাইনাস করব, তাহলে আমাদের মাইনাস ফিগার চলে আসবে। বেসিক্যালি আমরা বড় অ্যামাউন্টকে ছোট অ্যামাউন্ট দিয়ে মাইনাস করব, সেইভাবে ইকুয়েশনটা বসিয়ে দেব। P5 minus 4 5 plus 4 by 2
Then we go for calculation. So অ্যামাউন্ট উইল বি হিয়ার। আগের ক্লাসে সম্ভবত এরকমই একটা অ্যামাউন্ট নিয়েছিলাম, সেজন্য এটা আসছে 4.475 অথবা 47 একটা অ্যামাউন্ট লিখলেই হবে। এটা হচ্ছে আমাদের market E. So in on market A, we are finding market A shows inelasticity of demanded because price changes of quantity of demanded with changes in prices are lower than in relation to price changes or demand changes slowly. And in case of market B elasticity একইভাবে সূত্রটা বসাতে হবে। আমরা শুধু ফিগারটা বসিয়ে দিই, তাহলে আমাদের একটু ফাস্ট হবে। পরীক্ষা আবার শুধু ফিগার বসায়েন, পুরোটাই বসিয়ে দিবেন। 100 minus 70, 100 plus 70, 4 minus 5, then হচ্ছে 4 plus 5, so amount is 1.58. This is basically our, so in market B we are seeing their demand is very much elastic because rate of change in demand is higher than rate of changes in price. If we find 1, আমাদের যদি রেজাল্ট 1 হতো তাহলে ধরে নিতাম ইউনিট ইলাস্টিক, দ্যাট মিন্স প্রাইস চেঞ্জের সাথে সাথে ডিমান্ড একই হারে চেঞ্জ হয়। কিন্তু মার্কেট বি তে আমরা দেখতেছি প্রাইস চেঞ্জ যতটা হয় তার থেকে ডিমান্ড বেশি চেঞ্জ হয়, কিন্তু এবং মার্কেট এ তে প্রাইস যে হারে চেঞ্জ হয় সেই অনুযায়ী ডিমান্ড কম চেঞ্জ হয়। সুতরাং in inelastic market or inelastic market and elastic market,
So in inelastic market, we normally generate higher revenue when price increases for any kinds of product. And in elastic market, যখন আমরা বেশি প্রোডাক্টের দাম বেড়ে যায়, আমরা রেভিনিউ কম অর্জন করতে পারি। These are the basically the টোটাল সিনারিও। এখন যদি আমরা একটা ইকুয়েশন গ্রাফের মাধ্যমে এটাকে দেখি, তাহলে ইনইলাস্টিক এবং ইলাস্টিক দুটোই আবার ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা একটু মুছে ফেলি, আপনাদের লেখা হয়ে গেছে আশা করি, অথবা আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু লিখে নিই এখানে 50 মানগুলো লিখে নিই। দ্যাট মিনস 50 and 4.7 পরবর্তী যে মানটা সেটা হচ্ছে -50 and 1.58. So this is our inelastic market. Inelastic market, and this is our elastic market. In inelastic market, our product price is as usual 5 and 4, and quantity demanded in taka 5 90 unit, and in taka 4 100 unit. And in the elastic market, price as usual 5 and decreases 5 to 4, and we are seeing our demand is 70 unit and 100 unit. So this is our revenue position. This is basically our revenue position. In elastic market, and in elastic market, this is our revenue position for 5 taka prices, sorry, 4 taka prices. And this is the revenue position for overall situation. And this is only revenue generated in 5 taka prices. So this is 5 taka prices revenue. This is the revenue generated in both situation. So in elastic market, due to higher amount changes in quantity, we are losing this amount of revenue.
sorry, it's only in case of 4, and this is the 5 and 4, so we can draw here. This is the only in case of 4. You can write down here 4 and I also put here 4. So in elastic market, due to higher amount changes in quantity, we are losing this amount of revenue, and that's why we are losing 50 taka revenue. But in case of inelastic market, our product price changes and responses to quantity change are slower. That's why we are generating higher revenue in higher prices. And so we can say elastic market is beneficial. Inelastic market is beneficial for the supplier because they are generating maximum profit from here. And in terms of consumer, elastic market is beneficial because in case of diamond ring or any other kinds of product, they radically reduce consumption. These are our basically the term about total revenue and price elasticity of demand. ডিমান্ড পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রাইস ইলাস্টিসিটি কিভাবে চেঞ্জ হয়, দিস আর দ্য রিলেশনশিপ। এটাকে ক্লিয়ার সবার জন্য অনেক স্লোলি আমি আগিয়েছি, নাহলে পরবর্তী রিভিউ ক্লাসে আমরা দেখব। নেক্সট টপিক যেটা আছে আমরা সেই টপিকে চলে যাই। নেক্সট টপিকে রয়েছে elasticity of a linear demand curve and revenue. ইলাস্টিসিটি অফ এ লিনিয়ার ডিমান্ড কার্ভ সেখানে বলা হয়েছে। সেখানে ডিমান্ড কার্ভটা একটা লিনিয়ার, আমরা যে নর্মাল যে ডিমান্ড কার্ভ থাকে, প্রাইস বাড়লে চাহিদা কম এবং চাহিদা বাড়লে সরি এবং প্রাইস কমলে চাহিদা বাড়ে, এই যে রিলেশনশিপটা আমরা একটা মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভে শো করে থাকি, এই কার্ভটাকে নর্মালি লিনিয়ার ডিমান্ড কার্ভ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। সেটা প্রথমে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, দেন আমরা সেটাকে একটা ডিমান্ড কার্ভের মাধ্যমে উপস্থাপন করতে পারি। সো আওয়ার কোশ্চেন ইজ showing relationship between demand and elasticity of demand in a linear demand curve along with a demand schedule. So first of all, we should look for our schedule. This is our price, quantity, revenue, change in price, আপনার পরীক্ষা খাতায় চেঞ্জকে ডেল্টা দিয়েও লিখতে পারেন, চেঞ্জ ইজ রেভিনিউ। So we can also write here changes revenue এর পরিবর্তে আপনারা এভাবে লিখতে পারেন, ফর এক্সাম্পল ডেল্টা দিয়েও লিখতে পারেন। এখানে এঁকে দিলেন কোনো সিম্বল,
সেটাও হতে পারে। elasticity and then হচ্ছে your comments on elasticity. আপনাদের এ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনাদের পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন দেওয়া হলে আপনারা মার্কস নিয়ে কখনো চিন্তা করবেন না। এটা আপনারা যদি প্র্যাকটিস করেন, hope you will be able to cover everything so fast, because প্র্যাকটিস করলে এটা সময় তেমন বেশি লাগবে না। সেজন্য আপনারা যতই টেনশন করেন না কেন, এটা টেনশনের কিছু নেই। আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে। প্রাইস, আমরা প্রাইস এখান থেকে শুরু করি। প্রাইস ফর এক্সাম্পল যখন জিরোটা আসছে না কেন? স্যার এই টপিকটার নাম একবার বলবেন, এইটা কেন করতেছেন? এটা হচ্ছে শো লিনিয়ার রিলেশনশিপ অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড উইথ ডিমান্ড কার্ভ। এখন যদি ডিমান্ড কার্ভের মাধ্যমে আপনি লিনিয়ার ইকুয়েশনটা শো করতে চান, দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইলাস্টিসিটি, দেন ইউ হ্যাভ টু শো এভরিথিং। ইলাস্টিসিটি শো করার জন্য আপনাদের যদি কোনো অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে হতে পারে অথবা ইকুয়েশন হতে পারে। ইকুয়েশন আমি দিব না, তাহলে আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমি আগেরটা ইকুয়েশন দিয়ে আমি করাইনি। So quantity, for example, আমরা 14 ধরে নিই, জিরো প্রাইস যদি জিরো হয় তাহলে রেভিনিউ কোয়ান্টিটি গুণ করলে জিরো চলে আসবে। চেঞ্জেস ইন প্রাইস নো কোশ্চেন, এখানে চেঞ্জ প্রাইসের কোনো কোশ্চেনই থাকবে না, কারণ হচ্ছে আমরা এখানে ইনিশিয়াল এর আগে কোনো প্রাইসই ছিল না। ডেল্টা দিয়ে এভাবেও লিখতে পারেন, ডেল্টা প্রাইস ডেল্টা রেভিনিউ। সো নেক্সট পার্টগুলো আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। দেন হচ্ছে প্রাইস যখন আপনার বাড়তে থাকবে, ফর এক্সাম্পল আপনি 1 টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে নির্ধারণ করলেন কোয়ান্টিটি, দেন হোয়াট উইল হ্যাপেন? আপনি 13, 14, 12 যে কোনো একটা দিতে পারেন। আমরা 12ই দিলাম একটু, তাহলে রেভিনিউ কত আসবে? দাম যেহেতু 1 টাকা, কোয়ান্টিটি 12, সো উই হ্যাভ 12 রেভিনিউ। এখন আপনাদের যদি বলা হয় প্রাইস চেঞ্জ রেভিনিউ চেঞ্জ কত হবে? ইনিশিয়ালি আপনার প্রাইস ছিল 0, এখন হচ্ছে 1, তাহলে আপনাকে ইউনিট মেথড ফলো করতে হবে। সরি, হ্যাঁ, মিড পয়েন্ট মেথড, কারণ আপনাদের মিড পয়েন্ট মেথড অনুযায়ী এটা হবে। এছাড়া অন্য মেথডে করলে আপনাকে 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড চলে আসবে। So according to our midpoint method, price changes price changes, আপনারা যদি পার্সেন্টেজে লেখেন ইটস ফাইন, আপনারা যদি রেশিওতে লেখেন ইটস ফাইন।
আমরা রেশিও দিয়ে লিখি, তাহলে price changes is 2 and changes in revenue will be 2। কিভাবে হলো বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনাদের প্রাইস 2 2 প্লাস 0 2 মাইনাস 0 1 হবে, তারপর অন মাইনাস প্লাস 0 1/2। আমরা সূত্রটা এখানে লিখে নিই আবার, তাহলে স্যার বুঝি নেই স্যার। আমি সূত্রটা লিখে দিই তাহলেই হবে। মিড পয়েন্ট মেথড ফলো করতে হবে আমাদের। মেথড হচ্ছে মিড পয়েন্ট মেথড। আমরা প্রথমে বের করব চেঞ্জ ইন প্রাইস এন্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি, এই দুইটা বিষয় বের করব। আমরা যদি মিড পয়েন্ট মেথড ফলো করি, আমাদের হায়ার অ্যামাউন্টকে লোয়ার অ্যামাউন্ট দিয়ে বিয়োগ করতে হবে। সো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে কোয়ান্টিটি Q1 মাইনাস Q2, দেন হচ্ছে Q1 প্লাস Q2 বা 2। এবং কোয়ান্টিটির ক্ষেত্রে ঠিক একই রকম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। কোয়ান্টিটির ক্ষেত্রে হচ্ছে কোয়ান্টিটি Q2 বড়, সো কি P2 বড়, P2 minus P1, then we have P2 plus P1। একটু খেয়াল করে দেখলে আর বাসায় দেখতেও হবে না, এমনিতেই পেরে যাবেন, কোনো ব্যাপার না এটা। স্যার এটা তো ইলাস্টিসিটির সূত্র হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, এই সূত্র দিয়ে আপনাদেরকে করতে হবে। এখানে আমরা বেস করতেছি ডেল্টা প্রাইস হচ্ছে আপনাদের এই নিচের পার্টটা, আর ডেল্টা কিউ হচ্ছে চেঞ্জ ইন রেভিনিউ, হচ্ছে এই যে এই পার্টটা। কোয়ান্টিটি দিয়ে আপনাদের রেভিনিউ দিয়ে আপনাকে ভাগ করতে হবে। আপনি কোয়ান্টিটি না নিয়ে সরাসরি রেভিনিউ অংশকে নেবেন, তাহলেই হবে। সো আমাদের এখানে হচ্ছে কিউ ইন ডেল্টা কিউ হচ্ছে 2। আমরা একটু রেভিনিউটাকে চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের এটার দরকার। এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, রেভিনিউর পরিবর্তে, কারণ কোয়ান্টিটি আমাদের অফকোর্স দরকার হবে ইলাস্টিসিটি ক্যালকুলেশনের জন্য। রেভিনিউ প্রয়োজন দিলেও কিছু না, না দিলেও কিছু না। সো এখানে আমরা রেভিনিউর পরিবর্তে কোয়ান্টিটি নিয়ে দিই, কোয়ান্টিটি। সো আমরা এখন ইলাস্টিসিটি চেঞ্জ ইন প্রাইস, আমরা যদি প্রাইসের পি এখানে P2 অন বসাই, P1 0 বসাই, তাহলে আমাদের মান আসে 1। দেন আবার সেটাকে যদি P2 অন প্লাস P1 0 ভাগ 2, দ্যাট মিনস অনকে 2 দিয়ে ভাগ করলে 0.5 হয়। সেটাকে যদি আমরা অনকে 0.5 দিয়ে ভাগ করলে 2 চলে আসবে। সেটা হচ্ছে আমাদের রেশিও অর চেঞ্জেস ইন প্রাইস। আমরা রেশিও হিসেবেই লিখবো ডেল্টা প্রাইস, পার্সেন্টেজ আমরা না যাই। চেঞ্জেস কোয়ান্টিটি আপনার রেশিও লিখে দিতে পারেন, না লিখে দিতে পারেন, কিন্তু পার্সেন্টেজ কিংবা রেশিও যদি লেখেন তাহলে স্পেসিফিক করে লিখতে হবে। ফর এক্সাম্পল এখানে আপনারা লিখছেন চেঞ্জ ইন প্রাইস ইন পার্সেন্টেজ, অবশ্যই আপনাকে 200% লিখতে হবে। চেঞ্জ ইন প্রাইস ইন রেশিও, তখন 2 লিখতে হবে। যদি আপনার যে কোনো লেখেন চেঞ্জ ইন প্রাইস, তখন আমি ধরে নিব যে, অথবা যে খাতা দেখবে যে আপনার যে কোনো একটা মেথড ফলো করেছেন, কিন্তু প্রত্যেকটা একই মেথডে আপনাকে প্রসিড করতে হবে। দেন হচ্ছে চেঞ্জ ইন রেভিনিউ, আমাদের চেঞ্জ ইন কোয়ান্টিটি আমাদের ইনিশিয়াল ছিল 14, কোয়ান্টিটি আমাদের ইনিশিয়াল ছিল 14, এখন পরবর্তীতে হয়েছে 12। এখন যেহেতু কমতেছে আমরা কোয়ান্টিটি, তাহলে 14 কে 12 দিয়ে বিয়োগ করব, দ্যাট মিন্স এখানে 2, 14 প্লাস 12, দ্যাট মিন্স আমাদের 26/2, 13। 2 কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি।
13 কেমনে হবে একটু বুঝেন আপনারা? বুঝেন নাই আপনারা? না স্যার। বুঝেন নাই? আচ্ছা, আবার বলতেছি, আমাদের মিড পয়েন্ট মেথড ফলো করতে হবে। আপনারা এখানে দেখতেছেন আমরা একটা ইনিশিয়াল প্রাইস ধরে নিয়েছি, আমাদের সব অ্যাজাম্পশনের উপর এখানে আমরা কিভাবে লিনিয়ার ইকুয়েশনে শো করব। আমাদের ইনিশিয়াল প্রাইস 0 টাকা হতেই পারে, পরবর্তীতে 1 টাকা হতে পারে। ইনিশিয়াল প্রাইস যখন 0 টাকা, একজন কনজিউমার সে 14 ইউনিটের বেশি প্রোডাক্ট ক্রয় করতেছেন, দ্যাট মিনস আপনাকে যদি ফ্রিতেও পানি খেতে দেওয়া হয়, আপনি একটা নির্দিষ্ট সময় পরে আর পানি আর খাবেন না, এটাই এখানে বোঝানো হয়েছে। ডিমান্ড যদি মাইনাসও হয় মানুষের প্রাইস কোন প্রোডাক্টের, তাহলেও ডিমান্ড একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এবং বাস্তবিক ক্ষেত্রেও সেরকম, একজন ব্যক্তিকে যদি বলা হয় যে আপনার এই প্রোডাক্টটা আপনি ইউজ করবেন, দেন সে ওই একই টাইপের প্রোডাক্ট 5টা নেওয়ার পরে অথবা 10টা নেওয়ার পরে পরবর্তীটা নিতে সে রাজি হবে না। তাকে যদি একাধিক দেওয়া হয়, কন্ডিশন সেখানে প্রোভাইডেড, সে ওটা সেল করতে পারবে না। এরকম যদি কন্ডিশন দেওয়া হয়, দ্যাট মিনস এটা আমরা ডিমান্ডটা ক্যালকুলেট করব শুধু কনজিউমারের ক্ষেত্রে, সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লাই। সো যখন 0 প্রোডাক্টের প্রাইস বলা হয়েছে, একজন ব্যক্তি 14 ইউনিটের বেশি প্রোডাক্ট ক্রয় করতেছেন, দ্যাট মিন 14টা পানির বোতল সে ক্রয় করেছে। এবং সেক্ষেত্রে আপনি যখন 0 টাকায় বিক্রি করবেন, ইওর রেভিনিউ অফকোর্স 0। যেহেতু প্রাইস আপনার 0 রয়েছে, সুতরাং আপনার চেঞ্জেস ইন প্রাইস অফকোর্স 0। এর আগে কোনো পরিবর্তন ছিল না কোনো কিছু, এই জন্য আপনি কোনো পরিবর্তন দেখাতে পারতেছেন না। Changes quantity, it is the initial, so there has no change. Elasticity, no question, and comment, no comment, because elasticity হয়েছে কি হয় না সেটাই আপনি এখানে কমেন্টে দেখাবেন। সেকেন্ড যে স্টেপ রয়েছে সেখানে হচ্ছে প্রাইস আমরা 1 টাকা নির্ধারণ করেছি প্রোডাক্টের। যখন 1 টাকা প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয়েছে, দেন যার ডিমান্ড ছিল 0 টাকায় 14টা বোতল পানির, সে এখন 12টা পর্যন্ত বোতল পানি ক্রয় করে। যেহেতু 1 টাকা দামে বিক্রি করতেছি, রেভিনিউ আমার 12 টাকা হয়েছে। এই রেভিনিউটা শুধুমাত্র আমাদের আগের কোশ্চেনের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে আপনারা না ইউজ করলেও ইটস ফাইন, দরকার নেই। সো 12 ইউনিট পর্যন্ত আমি ক্রয় করেছি। সো আমাদের এখানে চেঞ্জ ইন প্রাইস, প্রাইস চেঞ্জ কত হয়েছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আমাদের মিড পয়েন্ট মেথড অনুযায়ী প্রাইস যদি 0 টাকা কিংবা 100 টাকাও হয়, সেক্ষেত্রেও আমরা পরিবর্তনটা ক্যালকুলেট করতে পারি মিড পয়েন্ট মেথড অনুযায়ী। কিন্তু অন্য যে মেথড রয়েছে সেটা অনুযায়ী এটা ক্যালকুলেট করা সম্ভব নয়, সেজন্য এটা হচ্ছে আদর্শ মেথড। অন্য মেথড দিয়েও করা যায়, কিন্তু এখানে না, আপনাকে যদি বলা হয়ে থাকে দেন আপনি করবেন। মিড পয়েন্ট মেথড অনুযায়ী আপনার প্রাইস P2 মাইনাস P1, দ্যাট মিনস P2 রয়েছে আপনার 1, P1 রয়েছে 0, এটাকে বিয়োগ করলে অনই এখানে বিদ্যমান থাকে। আমি একটু লিখে দিচ্ছি আপনাদের, যেহেতু বুঝতে পারতেছেন না। 1 minus 0, then 1 plus, আস্তে আস্তে আগাই, প্রয়োজনে আমরা চ্যাপ্টার যে কয়টা হবে ওটাই সীমাবদ্ধ রাখি, যেটা শিখবেন ভালো করে শিখবেন। এই যদি আমাদের মান হয়, দেন এটাকে আমরা যদি সমান করি, সমান করলে আমাদের 2 চলে আসে, বিকজ এখানে হয়েছে আমাদের অন থেকে 0 বাদ দিলে অনই থাকে। 1 প্লাস 0 1, 2 বাদ দিলে 0.5, 0.5 দিয়ে অনকে ভাগ করলে 2 চলে আসে, সেই 2 আমরা এখানে লিখলাম। আবার ঠিক একইভাবে এখানে যদি আপনার এই ইকুয়েশনের মানগুলো বসান একইভাবে, then you will find here quantity আপনার Q1 ছিল 14, that means your 14 is here, minus 12, then আপনার 14 plus 12 minus 2, এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, দেন আমাদের যে মানটা আসবে সেক্ষেত্রে আমরা এখানে মানটা বসাতে পারি 14 থেকে 12 বিয়োগ করলে 2, এবং 14 এবং 12 যোগ করলে হয় 26। 26 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, যেহেতু থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এই অংশের আগে আমাকে এই অংশটা যোগ বিয়োগ ভাগ যেটা আছে কমপ্লিট করে নিতে হবে। 12 প্লাস
14 plus 12 by 2 equal to 13. So এখানে আমাদের রয়েছে 2 divided by 13, বিয়োগ করলে কত হয়? 15 পয়েন্ট সামথিং হয়। আমার মনে হচ্ছে 15 পয়েন্ট সামথিং। 15.38, যেহেতু আমাদের আসন্ন মান 5 এর পরে 3, সো আমরা 15 লিখে দিব। 15.38, so one is 5.15. যেহেতু আমরা রেশিওতে বসাবো, so we write everything here in terms of স্যার ratio. 0.154 আসে না চেঞ্জ ইন কোয়ান্টিটি? 154, yes, 0.154. 4 তো আমাদের, আমরা 2 সংখ্যায় যেহেতু নেব সেজন্য আমরা 4টা না লিখলেও হয়। যদি আমাদের 5 হতো 0.155, তাহলে 1.6 লিখতাম, 0.16 লিখতাম। এখন কি বুঝতে পেরেছেন? দ্যাট মিনস আমরা আসন্ন মান 2 এর ভিতরে সীমাবদ্ধ রাখবো। সেক্ষেত্রে 0.154, এক্ষেত্রে 4 লেখার দরকার হচ্ছে না, যেহেতু আমরা আসন্ন মান 2 এর মধ্যে সীমাবদ্ধ রাখতেছি। যদি 5 হতো 0.155, তাহলে আমরা লিখতাম 0.16। তাহলে আমরা চেঞ্জ ইন কোয়ান্টিটি, এখানে আমরা লিখতে পারি চেঞ্জ ইন কোয়ান্টিটি 0.15. So whether it is elastic or inelastic, it will be your judgment on the basis of everything here. 2 by 0.15. $13.33. আমরা যেহেতু আসন্ন মানে নিচ্ছি না, আসন্ন মান 5 এর নিচে, আসন্ন মান যেহেতু আমরা 0.332 নেব, সুতরাং 13.33 is our elasticity condition. স্যার এটা পাইছেন কিভাবে? ইলাস্টিসিটি আপনারা এই মেথড ফলো করবেন, তাহলে 0.15 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? দেখেন, ইলাস্টিসিটি ফর্মুলা কি? কোয়ান্টিটি বাই প্রাইস চেঞ্জ, চেঞ্জ ইন কোয়ান্টিটি, চেঞ্জ ইন প্রাইস। আমরা 0.075 আসে। 0.075? না স্যার 13.33 আসতেছে। আপনি আবার একটু দেখেন, আমরা মিড পয়েন্ট মেথড অ্যাপ্লাই করেছি, চেঞ্জেস কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস। আমাদের প্রাইস হচ্ছে 2 চেঞ্জ, আর চেঞ্জেস কোয়ান্টিটি 2 হচ্ছে ভাগ 1.15। স্যার 0.15 কে 2 দিয়ে ভাগ করব নাকি 2 কে 15 দিয়ে ভাগ করব? 0.15 কে 2 দিয়ে ভাগ করব। দেখেন, সরি 2 কে 0.15 দিয়ে ভাগ, 2 কে 0.15 দিয়ে, সরি জি সরি, স্যার এবার ঠিক না আছে। না না 2 কে না, আমরা কোয়ান্টিটি যেটা ছিল, আমার একটু লেখা ভুল হয়েছে, আপনাদের ঠিক আছে। 2 কে 0.15 দ্বারা, না সরি 15 কে 2 দ্বারা, আমি করেছি 2 কে 0.15 দ্বারা। সূত্রে যেভাবে লেখা ঠিক ওভাবেই হবে। 2 কে আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক, 0.15 ভাগ 2, তাহলে 0.075। আপনি এটা বলেছিলেন না? জি স্যার। হ্যাঁ, এটাই, তাহলে আমার মেথড অনুযায়ী এটাই আসে, আমার ইনভার্স হয়ে গেছিল। তাহলে আমার এটা কি ইলাস্টিক অর ইনইলাস্টিক, কেউ একটু বলতে পারবেন? স্যার ইনইলাস্টিক। ইয়েস, এক্স্যাক্টলি। ইলাস্টিক হলে অয়নের উপরে হতে হবে, inelastic, so our comment is inelastic. ঠিক তেমনি ভাবে পরবর্তী যদি প্রাইস 2 হয়, আমরা এখানে পয়েন্ট প্রাইস 2, then our demand for example আরো কমে গেল, কোয়ান্টিটি 10, অ্যাজাম্পশনের উপরে। রেভিনিউ আপনার এই যে কোশ্চেনটা, এই ফাংশনটা না রাখলেও চলে, রেভিনিউ এর আমরা বসিয়ে দিলাম 20। চেঞ্জ ইন প্রাইস, চেঞ্জ ইন প্রাইস কত হবে? এটাকে এটা দিয়ে বিয়োগ করবো। সো আমাদের হায়ার প্রাইস 2, লোয়ার প্রাইস 1, সো 2 - 1 is equal to 1। এখানে হবে 2,
plus 1, that means 3/2, 1.5, on minus 1.5 বিয়োগ করলে কত হয় সেটা হচ্ছে আমার অ্যান্সার। on ভাগ 1.5, that is 0.66, 0.6 অনেকগুলো 6 হয়েছে, সো আমরা যেহেতু দুই সংখ্যা নিচ্ছি 0.67 লিখে দিতে পারি খুব ইজিলি। যখন আপনারা প্র্যাকটিস করেন অনেক ইজি হয়ে যাবে। আমি তো ক্লাস নিচ্ছি আপনাদের যাতে সুবিধা হয় সেজন্য স্লো করতেছি। এটা যেহেতু এটা 5-7 মিনিটের বেশি লাগার কথা না, আপনারা যদি খুব কেয়ারফুলি করেন। দেন হচ্ছে আমাদের কোয়ান্টিটি এর আগে ছিল 12 থেকে 10 এর রূপান্তর হয়েছে, যেহেতু আমরা সেকেন্ডটাকে থার্ড দিয়ে বিয়োগ করেছি। সো 12 minus 10 equal to 2 and 12 plus 10 equal to 22 ভাগ 2. So 2 ভাগ 2 divided by 11 will be our changes quantity, 2 divided by 11, because আমাদের 12 এবং 10 কে যোগ করলে হয় আমাদের 22, সেটাকে এই যে এখানে হবে 12 plus 10, 22 ভাগ 2, 11 equal to হবে আমাদের 18। ঠিক একইভাবে আপনারা আগের মতো করে ভাগ করবেন, 0.18 divided by 0.67. So it is not demand, it is showing elasticity is 0.28269. So our demand is inelastic. It is also inelastic. So back, next step is when prices is taka 3, then we can say our demand for product is 8. Then what will happen? Our revenues are 24 is our revenue. Our price change will be here. $5.4 will be our changes in price. Then after that our changes in quantity will be 0.22. So our elasticity position will be, একইভাবে সূত্রে অ্যাপ্লাই করলে আপনাদের হয়ে যাবে। Again it is inelastic, 5.5. So our comment is inelastic. স্যার এটা কি ইলাস্টিক পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না ইলাস্টিক আসে? এটা হচ্ছে আপনি একটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে শো করবেন যে আপনার ইনএলাস্টিক আর ইলাস্টিক কিনা কোন পর্যায়ে হয়, লিনিয়ার মেথড অনুযায়ী আপনারা। না স্যার, মানে কতটুকু পর্যন্ত করব? এটা আপনি যত দূর ইচ্ছা করতে পারেন, এর কোনো সীমা নেই। কিন্তু আমরা নরমালি যেহেতু লিনিয়ার কার্ভে শো করতেছি, আমরা ইলাস্টিসিটি পর্যন্ত অবশ্যই যাব। এরপর আপনি জি স্যার। একাধিক ক্ষেত্রে গেলে হবে, না গেলে হবে। দেন হচ্ছে আমাদের 6, আমরা কোয়ান্টিটি কিন্তু দাম বাড়ানোর সাথে সাথে কমাচ্ছি। 400, এখানে দেখেন রেভিনিউ কিন্তু 3 টাকা যখন ছিল তখনও 24, প্রাইস যখন 4 টাকা তখনও 24। দ্যাট মিনস উই আর গোয়িং টু হিট আওয়ার ইউনিট ইলাস্টিসিটি অফ ডিমান্ডেড।
স্যার এখানে কি কোয়ান্টিটিটা 2 করে কমতেছে? আমরা কমাচ্ছি 2 করে। এখন আপনি 1 করেও কমাতে পারেন, 5 করেও কমাতে পারেন। যেভাবে কমাবেন সেভাবে ইকুয়েশনটা আসবে। আর যখনই আপনি কমাবেন, ইচ্ছা মতো আর কি। হ্যাঁ ইচ্ছে মতো, একটু রিলেশনটা সেম রাখবেন কোয়ান্টিটি এবং প্রাইসের সাথে, তাহলে আপনাদের ক্যালকুলেশনটা ইজি হবে। কোথাও যদি মিস্টেক হয়ে যায় আপনি হুট করে ধরে ফেলতে পারবেন, নইলে পারবেন না। এই জন্য আমি একইভাবে আগাচ্ছি। Two, 9 is our changes in prices. .29 আসবে স্যার এটা। এটা 0.29। তাহলে এখানে আমাদের রেজাল্ট আসতেছে 1। তাহলে এটা কি ইলাস্টিক না ইনইলাস্টিক? ইউনিট ইউনিট ইলাস্টিক। আর আমরা আমাদের ইউনিট ইলাস্টিসিটিতে চলে আসছি। দেন যখন আবার প্রাইস বাড়লো, দেন উই উইল রিচ টু আওয়ার ইলাস্টিসিটি সিচুয়েশন। একটা কোশ্চেনই তো আপনাদের আজান দিয়ে ফেলাইছে। Price changes will be 0.22 and our change is quantity 0.4 চেঞ্জ হয়ে আসছে, কিন্তু এখন সব উল্টো হয়ে যাবে। 1.81 রেজাল্ট কত? 1.81 1.81 so it is our elastic. এখন কি ইলাস্টিক ইনইলাস্টিক বুঝতে পেরেছেন? সবকিছু কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। then when unit price is 6, then for example quantity reduced to 4, then 14 to 12, then will be answer will be our 0.80. স্যার আমি একটু আগে আসছি স্যার, মানে একটু ইকুয়েশনটা কিভাবে করছেন 1.81 এটা মানে কিভাবে নামাইছেন স্যার একটু বললে ভালো হতো। 1.81 হচ্ছে আপনার এই যে আপনার কোয়ান্টিটি 0.4 চেঞ্জ ইন কোয়ান্টিটি, হ্যাঁ এটাকে 0.22 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে মানে প্রাইসটাকে দিয়ে, হ্যাঁ প্রাইস দিয়ে ভাগ করা হয়েছে। আমরা যে ইউনিট পয়েন্ট মেথড অনুযায়ী যে সূত্র অ্যাপ্লাই করতাম ঠিক সেম। জি স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। দেন হচ্ছে আর যদি সমস্যা হয় আপনি ভিডিও দেখে নেবেন, ওখানে সব একদম। আচ্ছা স্যার, হ্যাঁ। দেন হচ্ছে আপনাদের 0.14, তাহলে এখানে হবে .67, so 0.67 ভাগ 0.18, so elasticity position 3.722. এরপর আপনাদের আর না গেলেও চলবে। That means we are seeing here elastic and inelastic in linear curve. So when price increases from lower amount to higher amount, we normally found in কম দামে, আমরা বাংলায় বলতেছি যখন একটা প্রোডাক্টের দাম নরমালি কম থাকে তখন ওই প্রোডাক্টের দাম আস্তে আস্তে বাড়ার সাথে সাথে ডিমান্ডটা ইনইলাস্টিক থেকে পর্যায়ক্রমে ইউনিট ইলাস্টিসিটিতে পরিবর্তিত হয়।
এবং ইউনিট ইলাস্টিসিটিতে যখন প্রোডাক্টের প্রাইস চলে যায় এর পরবর্তীতে দাম বাড়লে ডিমান্ড ইলাস্টিক হয়ে যায়। দ্যাট মিনস দাম বাড়ার সাথে সাথে ডিমান্ডের পরিবর্তনটা বেশি হয়। এটাই হচ্ছে আমাদের ইনইলাস্টিক এবং ইনইলাস্টিক। এটার সাথে সম্পর্ক হচ্ছে রেভিনিউর, যেমন রেভিনিউটা পর্যায়ক্রমে চলে যাচ্ছে, যখন সমান হয়ে যাবে দুইটা স্টেজে তখন হচ্ছে আমাদের ইউনিট ইলাস্টিক চলে আসবে। এরপর যখন চলে আসবে দেন উই উইল সি আওয়ার ইলাস্টিসিটি, ইলাস্টিক ডিমান্ডেড। এখন যদি এটা একটা আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখাই, রেভিনিউ গুলো স্যার কিভাবে বসাইছেন এগুলো বুঝি নাই স্যার। রেভিনিউ প্রাইস এবং কোয়ান্টিটি গুণ করলে আপনার রেভিনিউ চলে আসবে। এই যে প্রাইস, আমি এখানে সূত্রটা লিখে দিই তাহলে, আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। প্রাইস এন্ড কোয়ান্টিটি, এটা গুণ করলে আপনার রেভিনিউ চলে আসবে। এখন আপনারা এটাকে একটা ইকুয়েশনে বসিয়ে দিবেন। ইকুয়েশনে বসানোর পর আপনারা দেখবেন কোন পর্যায়ে এসে আপনাদের ইউনিট ইলাস্টিক আছে। ইউনিট 4 না সরি প্রাইস 4 is your unit elasticity and rest of the portion is your elastic. So we can draw here our curve. This is our 0. এই যে আমাদের গ্রাফটা আঁকলাম, এখানে আপনার মানগুলো বসালেই আপনাদের লিনিয়ার গ্রাফটা শো হয়ে যাবে। So this is linear demand curve. স্যার লিনিয়ার ডিমান্ড কার্ভ বলতে কি বোঝায়? এই যে ডিমান্ড এবং সাপ্লায়ার, ডিমান্ড এবং প্রাইসের মধ্যে যে লিনিয়ার রিলেশনশিপ, দ্যাট মিনস দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটা হচ্ছে লিনিয়ার ডিমান্ড কার্ভ। আবার ঠিক একইভাবে লিনিয়ার সাপ্লাই কার্ভও একই রকম, দামের সাথে চাহিদার সাথে সম্পর্ক একটা সরল রেখার মাধ্যমে দেখানো হয়, সেজন্য বলা হয়েছে লিনিয়ার। আপনার যখন শিফট হবে তখন আর লিনিয়ার রিলেশনশিপটা থাকবে না, দামের সাথে সাথে ডিমান্ড কার্ভ যদি শিফট করে। এখন আমাদের এখানে কোয়ান্টিটি ছিল 0, প্রাইস ছিল 0 আর কোয়ান্টিটি অফ ডিমান্ডেড 14, then 12, 10, 8, 6, আমরা কি 4 পর্যন্ত গিয়েছিলাম, মেবি 4, 1, 2, 3, 4, 5, আমরা 6 এর যাই নাই। সো 3 এবং 4 পর্যায়ে আমরা যখন ছিলাম তখন আমাদের ডিমান্ডের যে এই যে রিলেশনশিপটা 5 এ যখন ছিলাম তখন আমাদের ইলাস্টিক ছিল, আর এই পর্যায়ে ছিল আমাদের ইউনিট ইলাস্টিক। সো দিস পার্ট বেসিক্যালি শোস our inelastic demand and this part shows our inelastic supply. So this is our 0 and this part shows our inelastic supply. So this part becomes 0 and this part becomes inelastic. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. And this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our inelastic supply. So this part shows our inelastic demand and this part shows our ine
ইলাস্টিক ডিমান্ড। দামের সাথে চাহিদার সম্পর্কটা যখন বেশি হয় দাম কমার সাথে, দেন ইট ইজ কজ ইলাস্টিক। এখানে দামের সাথে আমার ইউনিটের চেয়েও কম, সেজন্য ইনইলাস্টিক। বাট দিস পয়েন্ট ইজ বেসিক্যালি আওয়ার ইউনিট ইলাস্টিক বিকজ it shows unit elastic point. Unit elastic point because it shows no movement of, no higher or less movement of price and quantity. Price যেভাবে পরিবর্তন হচ্ছে, কোয়ান্টিটি ঠিক একইভাবে পরিবর্তন হচ্ছে at this point. Price টাকা 4 and quantity is 6. That's why it is unit elastic. এবং তার উপরে যখন প্রাইস চলে যায় হায়ার প্রাইসে, তখন ইলাস্টিসিটি অফ ডিমান্ড পরিলক্ষিত হয় এবং নিচের অ্যামাউন্টে ইনইলাস্টিক ডিমান্ড পরিলক্ষিত হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের লিনিয়ার কার্ভের রিলেশনশিপটা। ইলাস্টিসিটি অফ এ লিনিয়ার ডিমান্ড কার্ভ এন্ড রেভিনিউ। আর রেভিনিউটা তো আমরা দেখলাম। রেভিনিউ যে পর্যায়ে ইউনিট ইলাস্টিসিটি এবং লাস্ট কোয়ান্টিটি অফ ইনইলাস্টিক ডিমান্ডে সমান হবে, সেটা আমরা এখানে ইকুয়েশনেও দেখলাম। আমি তো মুছে ফেলেছি। সো আমাদের এখানে ছিল, আপনি এক্সপ্লানেশন এটা লিখে দেবেন ইন পয়েন্ট 4, এটা এ বি সি ডি দিয়ে দেবেন। এটা এ বি, এটা বি, এটা সি, এটা ডি। এখানে আমরা লিখে দিই এ, this is B, this is C, this is D, this is E, and this is your F point. তাহলে N point B and C total revenue is maximum. So we can say বি আর সি টা একবার বলবেন কিভাবে বুঝছেন? এটা হচ্ছে আমাদের পয়েন্ট এ, আমরা একটা অ্যাজাম্পশন উপর করে লিখে দিয়েছি এটাই। এখানেও আপনারা লিখতে পারেন। তাহলে এ বি সি ডি মানে উপর থেকে নিচে অথবা নিচে থেকে উপরে, এটা লিনিয়ার ভাবে আসবে, যে কোনো এক দিক থেকে আপনারা লিখবেন। বি হচ্ছে আমরা এই পয়েন্টের নাম দিয়েছি, যে পয়েন্টে 4 ইউনিট প্রোডাক্ট আমরা সেল করেছি, দ্যাট মিন্স ডিমান্ড নির্ধারিত হয়, সেটা বি। এবং 3 টাকা দামে যখন 8 ইউনিট প্রোডাক্ট বিক্রি হয়, তখন আমরা সেই পয়েন্টকে সি হিসেবে আখ্যায়িত করেছি। এখন সেটাই আমরা লিখতেছি ইন পয়েন্ট বি এন্ড সি টোটাল রেভিনিউ ইজ ম্যাক্সিমাম। সো ইন ইনইলাস্টিসিটি অফ ডিমান্ড, সো টু মেক ম্যাক্সিমাম প্রফিট, firm should sell product at unit elastic point. এই পয়েন্টে আমার সর্বোচ্চ প্রফিট হয়ে থাকে। এখানে রেভিনিউ লিখেছি, টু মেক ম্যাক্সিমাম রেভিনিউ, সর্বোচ্চ রেভিনিউ হয়ে থাকে এবং কাস্টমার স্যাটিসফাই হয়ে থাকে। কাস্টমাররা তো সবসময় চাবে একটা ইউনিট বেশি প্রোডাক্ট ক্রয় করতে, তাহলে মার্কেট রিটেনশন বাড়লো, আবার একই সাথে রেভিনিউ ম্যাক্সিমাম হলো। বিকজ this point maximize স্যার স্ক্রিনটা একটু উপরে উঠান। স্ক্রিনটা উপরে উঠবে না আমার, ও আচ্ছা আমি লেখাটা উপরে উঠতে হবে। because this point maximize market share or market customer. একজন কাস্টমার যদি আপনি বেশি সার্ভ করতে পারেন, that will definitely will be your customer in the future. এটাই হচ্ছে আপনার মাস্ট
ম্যাক্সিমাম মার্কেট শেয়ার এবং কাস্টমার সার্ভ করার উদ্দেশ্য। সো দিস পয়েন্ট ম্যাক্সিমাইজ ইউর মার্কেট শেয়ার অর কাস্টমার, also this also ensure maximum retention of customer। এর জন্য আপনি এই পয়েন্টে প্রোডাক্ট সেল করবেন, কারণ আপনি 3 ইউনিট সেল করলেও 24 টাকার সমান রেভিনিউ অর্জন করতে পারেন। আবার 3 টাকায় সেল করলেও আপনি 24 টাকার সমান, আবার 4 টাকায় সেল করলেও 24 টাকার সমান আপনি রেভিনিউ অর্জন করতে পারেন। সো আপনাকে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য আর রেভিনিউ ম্যাক্সিমাইজ করার জন্য আপনাকে পয়েন্ট 3 তে সেখানে কি লিখেছি, সি উইল ম্যাক্সিমাম at the ইউনিট ইলাস্টিক পয়েন্ট। এটা হচ্ছে আপনার ইউনিট ইলাস্টিক পয়েন্টের পরে সি, একটা ইউনিট ইলাস্টিক পয়েন্ট সি, এই বিন্দুতে এসে আপনি প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনার রেভিনিউ ম্যাক্সিমাইজ হবে, এট দ্য সেম টাইম কাস্টমারও রিটেন করতে পারেন, বিকজ এক্সট্রা 2 জন কাস্টমার আপনার 2টা ইউনিট প্রোডাক্ট ক্রয় করতে যা ভবিষ্যতে আপনার প্রফিট বৃদ্ধিতে সহায়তা করবে। এ হচ্ছে আমাদের মূলত লিনিয়ার কার্ভের এক্সপ্লানেশন। এটা আমি লাস্ট পয়েন্ট এক্সপ্লেন করে দিলাম, আর রিলেশনশিপটা শেষ করতে পারলাম না তারপরও আজকে। আরো কয়েকটা বিষয় বাকি আছে। আদার ডিমান্ড ইলাস্টিসিটিস, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখব। আজকে এই পর্যন্ত তাহলে। আপনি একটু বাসায় এই ম্যাথটা প্র্যাকটিস করেন, তাহলে ইজি হয়ে যাবে।